আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। পবিত্র লাইলাতুল কদরের মহিমা শান্তি সম্প্রীতি বয়ে আনুক প্রধানমন্ত্রী। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান। জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয় সাংবিধানিক পথে চলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী। যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিল্লানা মনিরুল হক চৌধুরী। সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। রাজুকের 5 সাবেক কর্মকর্তা সহ 6 জনের নামে দুদকের মামলা। 29 মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে। 9,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্যে মিসাইল হামলার ভিডিও ফেসবুকে দিয়ে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। ইরানকে ফাঁসাতে 9-11 ধাঁচের হামলার ষড়যন্ত্রের আশঙ্কা লারিজানে। ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে ইরানের হামলা। মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে সৌদি ছাড়ার নির্দেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশবাসী সহ বিশ্বের মুসলিম উম্মাকে পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার এক ফেসবুক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান। ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারীম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানব জাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। এই রাতে ইবাদত, বন্দিগিরি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলীর জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে, লিখেন সরকার প্রধান। আসুন আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত বন্দিগিরি করি এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করি। সংবিধানে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। রবিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 74 পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। গত বছরের 20 নভেম্বর সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছেন। 74 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে বলে জানান আইনজীবীরা। এদিকে বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এই রায় কোনো দলের নয়, পুরো জাতির জন্য মাইলফলক। আইনজীবীরা মত প্রকাশ করেন, আগের প্রধান বিচারপতি খায়রুল হক রাজনীতির ফায়দা লুটতে তত্ত্বাবধায়ক বাতিল করে দেশের গণতন্ত্র ধ্বংস করেছিলেন। জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয় সাংবিধানিক পথে চলতে হবে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান, আইন ও কানুন দিয়ে। তিনি বলেন, সরকার ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা কোনো অবৈধ বা আরোপিত আদেশের মাধ্যমে নয়, বরং সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। রোববার জাতীয় সংসদে অনির্ধারিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এর আগে সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ কার্যকরের বিষয়ে সংসদে বক্তব্য উপস্থাপন করেন। তারই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এই জবাব দেন। সংসদীয় রীতিনীতির কথা স্মরণ করিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জরুরি গণগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি বা প্রস্তাব বা সংক্ষিপ্ত আলোচনা আনতে হলে কার্যপ্রণালী বিধির 62 বা 64 ধারা অনুযায়ী নোটিশ দেওয়ার বিধান রয়েছে। সালাউদ্দিন আহমদ বলেন, গণভোটে জনগণের রায়কে আমরা সম্মান করি, কিন্তু আদেশের মাঝখানে জবরদস্তিমূলকভাবে এমন কিছু প্রশ্ন ঢুকিয়ে দেওয়া হয়েছে যা জুলাই সনদের রাজনৈতিক সমঝোতার অংশ ছিল না। সংসদে জামাত এনসিপির উদ্দেশ্যে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিল্লানা। রোববার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। মনিরুল হক চৌধুরী বলেন, একটি কথা মনে করবেন, স্বাধীনতার পরও একটা মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আমাদের যেন আল্লাহ সবকিছু হজম করার তৌফিক দেন। রাজনীতিতে জামাতকে এ পর্যন্ত নিয়ে আসায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করার জন্য আহ্বান জানিয়ে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, 91 সংসদে আপনাদের সঙ্গে কাজ করেছি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন, মনে হয় এই দেশে 15 বছর 20 বছর বিএনপি ছিল না।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতি দেশ মানুষের বিরোধী দলের অনেক বিরোধ উপেক্ষা করে জামাতের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনের সময় 6 জনকে হত্যার পর তাদের লাশ ভ্যানে করে নিয়ে পুড়িয়ে দেওয়ার আলোচিত মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 6 জন আসামির মৃত্যুদণ্ডের রায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। 591 পৃষ্ঠার এই রায়ে অপরাধের ঘটনা, পরিকল্পনা ও আসামিদের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 স্বাক্ষরের পর রবিবার এ রায় প্রকাশ করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামি হলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ওসি AFM সায়েদ, আশুলিয়া থানার সাবেক SI আব্দুল মালেক, সাবেক সহকারী ASI বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া। রাজধানীর উত্তরখানের নকশা অনুমোদনের শর্ত লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক 5 কর্মকর্তা সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এর উপপরিচালক মানসী বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে নকশা অনুমোদনের নির্ধারিত শর্ত ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একটি বেসমেন্ট সহ 10 তলা আবাসিক ভবনের লেআউট নকশা অনুমোদন দেন। অভিযোগ অনুযায়ী সংশ্লিষ্ট জমিটি মাঠ হিসেবে চিহ্নিত থাকলেও তা গোপন রেখে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। মামলার আসামিরা হলেন রাজুকের সাবেক অথরাইজড অফিসার সর্দার মোহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক ইমারত পরিদর্শক মোহাম্মদ নাজিমুদ্দিন, সাবেক চিফ বিল্ডিং ইন্সপেক্টর শাহজাহান খান, সাবেক সহকারী খায়রুজ্জামান, সাবেক প্রধান ইমারত পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ এবং মোহাম্মদ আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 29 মার্চ বিকেল 3টা পর্যন্ত মুলতবি করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। রোববার বেলা 11টায় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকের পর মুলতবি করা হলো। এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন বসে। সেদিন জামাত, এনসিপি সহ বিরোধী দলগুলোর ওয়াকআউটের মুখে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেন। দেশে 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। রোববার জাতীয় সংসদে বিএনপির দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সম্পর্ক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী আরো বলেন, নিয়োগের যোগ্যতা ও সনদ নিয়ে একটি জটিলতা রয়েছে। আশা করছি এটি কাটিয়ে শীঘ্রই আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হব। এক্ষেত্রে কারিয়ানা পাশধারীদের নিয়োগের ব্যবস্থা করা হবে। ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মকে প্রাধান্য দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রতিবেশী দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে ইরান। আইন না জেনে বা আবেগের বশে এসব হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এ কারণে বিভিন্ন দেশে তারা গ্রেফতার হচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরপরই ইরান প্রতিবেশী দেশগুলোতে মিসাইল ও ড্রোন হামলা চালায়। সেই হামলার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অনেক প্রবাসী বাংলাদেশি। কেউ কেউ আবার হামলার দৃশ্য ফেসবুক লাইভ করেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আইন অনুযায়ী মিসাইল ও ড্রোন হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি অভিযোগ করেছেন, ইরানকে দায়ী করতে যুক্তরাষ্ট্রের কিছু মহল 2001 সালের 9/11 মতো একটি হামলার পরিকল্পনা করতে পারে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, ইরান সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এমন কোনো পরিকল্পনার সঙ্গে দেশটির কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি দাবি করেন, কিছু গোষ্ঠী একটি বড় ধরনের হামলা ঘটিয়ে তার দায় ইরানের উপর চাপানোর চেষ্টা করতে পারে। লারিজানি বলেন, ইরান মৌলিকভাবে এ ধরনের সন্ত্রাসী কর্মসূচির বিরোধী এবং আমেরিকার জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। তবে তিনি সতর্ক করে বলেন, দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তার বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে ইরান কঠোরভাবে তার জবাব দেবে। তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কারণে ইরান বর্তমানে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজন হলে আগ্রাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ। ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে,
রোববার সকালে তারা শক্তিশালী ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর ও একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে লক্ষ্যবস্তু করেছে। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে। বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট লাহাব 433-র সদর দপ্তর এবং গিলাদ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র। তবে হামলাগুলো ঠিক কোথায় হয়েছে বা এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান বিস্তারিত কোনো তথ্য দেয়নি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সেনাবাহিনীর এই বিবৃতি প্রকাশ করেছে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্যে জরুরি নির্দেশনা জারি করেছে। দূতাবাস বলেছে, বর্তমান পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে করে দেশটি ছেড়ে আসার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বার্তায় আরও উল্লেখ করা হয়, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্ট সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। গালফ নিউজের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। অপরদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলে হতাহতের ঘটনা বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় সংঘাতের জেরে আহত হয়ে 108 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।